আপনারা এখন দেখতে পারলেন সাধারণ জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আর হ্যাঁ, এটা কোনো সাধারণ পাবলিককে দিচ্ছে না, এটা দিচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর কেনই বা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে পাবলিক, সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। ফুলের মতো একটি বাচ্চা, নাম রামিসা, পরে ক্লাস 2-তে। শুরুতে করা হয় ধর্ষণ, এরপর মেরে ফেলা হয় নৃশংসভাবে। ঘটনাটা ঘটেছে মিরপুর পল্লবীতে। মঙ্গলবার সকাল 10:30টায় রামিসার মা তাকে স্কুলে যাওয়ার জন্য খুঁজছিলেন, পাননি। বাসার সামনে এক জোড়া পাটি জুতা দেখে সন্দেহ হলো। দরজা ভেতর থেকে বন্ধ, ডাকাডাকি শুরু। দরজা খুললেন, স্বপ্না আক্তারকে পাওয়া গেল, কিন্তু মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেশনের এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়ে রামিসার খণ্ডিত লাশ। মাথা বিচ্ছিন্ন মাথা পাওয়া যায় বাথরুমে। শরীরের মূল অংশ পাওয়া যায় খাটের নিচ থেকে। একটা বাচ্চা মেয়ে কত কি সহ্য করলো। শুধু এখানেই শেষ নয়, গত 10 বছরে 5,632 জন 18 বছরের নিচে শিশু ধর্ষণের শিকার। 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত শিকারীদের 86% ছিলেন 18 বছরের নিচে। এটা কি একটা দুর্ভাগ্যজনক ঘটনা, নাকি এটা একটা আমাদের সমাজের এক অভ্যন্তরীণ দুর্নীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার আহ্বান? আর এই সংখ্যাগুলোর শুধু রিপোর্টেড ঘটনার হিসাব। লোকলজ্জার বইয়ে গড়ে ঢাকা অনেক কান্না এই পরিসংখ্যানের বাইরে। গত 2 বছরে 9,977টি মামলা, অর্থাৎ প্রতিদিন 13 জন শিশু ও নারী নির্যাতন হচ্ছে। 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 397 শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের 61 জন 6 বছরের নিচে। কিন্তু প্রশ্ন জাগে কেন? নারী নির্যাতনের সংস্কৃতি, যেখানে শক্তি প্রদর্শনের মাধ্যমে ক্ষমতা দেখানো হয়। 2, শিক্ষার অভাব, সামনে চেয়ে নিঃস্বার্থ আচরণ এর শিক্ষা। 3, আইনের দুর্বলতা, বিচার প্রক্রিয়া ধীর গতির। 4, প্রমাণের অভাব, ডিএনএ প্রমাণ সব জেলায় নেই। তো আমরা এখন জানবো এই অপকর্মের সাথে বাংলাদেশের পলিটিশিয়ানরা জড়িত কিনা। বাংলাদেশে এরকম কোন অপরাধ নেই যাতে রাজনীতির ছায়া নেই। ধর্ষণ কেবল একটি অপরাধ নয়, এটি একটি পাওয়ার প্লে, এক হাতিয়ার। গ্রামীণ ও শহর এলাকা দুই জায়গাতেই দেখা যায়, যারা স্থানীয়ভাবে এরিয়া কন্ট্রোল করে তাদের বিরুদ্ধে মামলা করার দায় অনেক কঠিন। অনেক ক্ষেত্রে দেখা গেছে অপরাধী স্থানীয় ইউপি সদস্য বা সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঢাল হিসেবে ব্যবহার করেন। পুলিশ যখন তদন্ত করতে চায়, তখন তারা বলে, ওরা তো আমাদের ভোট ব্যালটের মানুষ, ওদের দিয়ে কাজ হয় না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের অনেক সময় দেখা গেছে ক্যাডারদের বিরুদ্ধে মামলা বাতিল করার জন্য বিভিন্ন সরকার স্পেশাল প্রদান্স বা জামিন প্রক্রিয়াকে ব্যবহার করেছে। যদি আসামি কোনো রাজনৈতিক দলের কর্মী হয়, তবে পুলিশ আরো বেশি সহযোগিতা করে। 2026 সালে আমরা যা দেখলাম, 2018-19 এবং তার আগে দেখেছি নির্বাচনের সময় স্টেডিয়ামস বা বলশালী ক্যাডারদের প্রার্থী করা হয়। ফলে নির্বাচিত হয়ে ওঠার পর তারা আইনের উপরে নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। রাজনৈতিক চাপে বিচার করা বা পুলিশ প্রধানরা কখনো কখনো সেটেলমেন্টের পথে যেতে বাধ্য হন। শাহবাগ আন্দোলন 2013 বা 2017 সালে অন্য আন্দোলন আমরা দেখেছি। জনশোর কমে যাবে বলে কখনো কখনো আসামিদের রিমান্ড বাতিল করে দেওয়া হয়। আর এই জন্য তৈরি হয়েছে সিস্টেম অফ ইম্পুনিটি, যেখানে শাসকদের ছত্রছায়ায় অপরাধীরা নিশ্চিত অপরাধ করে, কারণ তাদের জানা আছে তাদের কোনো ক্ষতি হবে না। এই রাজনৈতিক জটিলতা কেবল অপরাধ বাড়ায় না, এটি জনগণের আস্থা নষ্ট করে। এখন প্রশ্ন হলো, এই পশুগুলোকে কি শাস্তি দেওয়া হলো, আর ইসলাম কি বলে? অনেকেই বলে প্রকাশ্যে এসে ফাঁসি দেওয়া, আর গুম নিয়েই তো কথা মানে ইয়া নিয়ে এখন এগুলো তো আর করা সম্ভব না, এটা আবেগ। দর্শকের প্রকাশ্যে ফাঁসি চাওয়ায় কি বললো শুনলেন তো আপনাদের পছন্দের নেতা? হ্যাঁ, এটাই বাংলাদেশ। আর আপনারা নিজে একটু বিবেককে প্রশ্ন করেন, আপনারা কোন দেশে বাস করেন এবং কাদের হাতে দেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং নেপাল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড। সম্প্রতি বিজ্ঞানগত প্রমাণ, ডিএনএ টেস্ট এবং রেস্ট অফ লেয়ার কেস হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। উদাহরণস্বরূপ 2015 সালে বরিশাল ধর্ষণ মামলায় রহিমা বেগম ও অন্যদের বিরুদ্ধে 8 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যার মাধ্যমে 2 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল।
2 যাবজ্জীবন, বেশিরভাগ মামলায় শাস্তি হয় 25 থেকে যাবজ্জীবন। 3 ফাইন, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। বাট প্রবলেম, মামলা দায়ের থেকে বিচার শেষ হতে 10 থেকে 15 বছর লাগে। অনেক সময় আসামিরা জামিনে বেরিয়ে পড়েন বা কম্পন ব্যালুটি এর মাধ্যমে মুক্তি পান, যা প্রকৃত ন্যায় বিচার নয়। আমরা মুসলিম জাতি, তার চেয়েও ম্যাটার করে আমাদের বাংলাদেশে প্রায় 91.4% মুসলিম। আর এই অনুযায়ী আমাদের ইসলাম কি বলে সেটা শোনা খুবই জরুরি। ইসলামে নারী ও শিশুদের নির্যাতন হলে এবং জোরপূর্বক ব্যভিচার, যা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধ। ইসলামে অপরাধী যদি অপরাধ স্বীকার করে এবং প্রমাণিত হয় তবে নীতি প্রযোজ্য হতে পারে, অর্থাৎ যদি সে একজন শিশুকে খুন করে তবে তাকেও খুন করা যেতে পারে যদি পরিবার ক্ষমা না করে। ঐতিহাসিকভাবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় জিনা বা ব্যভিচারের শাস্তি ছিল কঠোর, কিছু ক্ষেত্রে ফাঁসি বা পাথর নিক্ষেপ। তবে ইসলামের প্রমাণের মান অত্যন্ত কঠোর, 4 জন সাক্ষী। তাই আধুনিক যুগে এর মাধ্যমে দেশের আইন মৃত্যুদণ্ড বা কঠোর কারাদণ্ডই প্রযোজ্য। ইসলামের শরীয়তের লক্ষ্য হলো সমাজ থেকে এই অপরাধভাবে উৎপাদিত করা। তাই শাস্তি কেবল জেল হওয়াই নয়, এরকম শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এই কাজ না করে। সোহেল রানা বা রামিসার হত্যাকারীদের তাই মৃত্যুদণ্ড দেওয়াই উচিত। সরকার কি করছে? তদন্ত 30 দিন থেকে কমে 15 দিনে, বিচার 180 দিন থেকে কমে 90 দিনে। কিন্তু এখনো ডিএনএ ম্যাচিং সব জেলায় নেই। বিচারের হার 2 থেকে 3%। সিটিজেনের কর্তব্য: 1 এডুকেশন, শিশুদের বডি সেফটি শেখানো। 2 অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখলে 013-200-2001 এই নাম্বারে কল করা। এই কাজগুলো করলে হয়তো রামিসার মতো আর কোনো ভুল ঝরে পড়বে না অকালে। আসামি যখন হাতে তখন যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। ভবিষ্যতের জন্য নজির স্থাপন করা উচিত। আর কত? এই প্রশ্নের উত্তর আর দিতে হবে না, কারণ এটা এখন আমাদের সবারই দায়িত্ব। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে বলছি, রামিসার বাবা মাকে আপনি ন্যায় বিচারের আশ্বাস দিচ্ছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হাতির মতন একজন ব্যক্তি যার মার্ডার কেসের এখনো কোনো কুল কিনারা হয়নি, সেখানে রামিসা তো একজন বাংলাদেশের সাধারণ নাগরিক, সে আদৌ কি ন্যায় বিচার পাবে? এখন যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রোশকা। 2009 সালে ওনাকে গ্রেপ্তার করা হয় 11 জন নারীকে ধর্ষণ এবং হত্যা করার মামলায়। 2009 সালে ওনাকে কোর্ট থেকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। 2026 সাল এসে গেছে, এখনো তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।